পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে ধর্মীয় মৌলবাদী দিনের পর দিন বাড়ছে। প্রতিটা রাজনৈতিক দল তারা ধর্মের সুড়সুড়ি দিচ্ছে। একদিকে বিজেপি, তারা প্রকাশ্যে হিন্দু ভোট একত্রিত করার জন্য, অখণ্ড হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য দিনের পর দিন হিন্দুদের ভুল বোঝাচ্ছে। সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় তারা মন্দিরে গিয়ে আরএসএস এবং বিজেপির লোক দ্বারা ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক মন্দিরের ঠাকুর দেবতাদের ওপরে আক্রমণ করছে এবং সেই দায়ভার পুরোপুরিভাবে মুসলিমদের উপরে চাপাচ্ছে। অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশান আমরা যদি তৃণমূল কংগ্রেসকে দেখি, তারাও ধর্মীয় মৌলবাদীটাকে দিনের পর দিন প্রাধান্য দিতে শুরু করেছে। কেউ বা বলছে শওকত মোল্লা গরিবের আল্লাহ, আবার কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আল্লাহর বিভিন্ন কিছু শেষ হবে, কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন শেষ হবে না। এরকম কিছু করে তৃণমূল কংগ্রেসও একটা ধর্মীয় মৌলবাদ স্থাপন করছে। কিন্তু বর্তমান সময়ে আইএসএফ তারাও ধর্মীয় মূল্যবানের দিক থেকে এক পা এগিয়ে, তারাও পিছিয়ে নেই। আপনি দেখুন, ধর্মীয় যে গোড়ামি বা ধর্মীয় মূল্যবাদী যে জিনিসটা রয়েছে, সেটাও প্রত্যেকটা রাজনৈতিক দল আস্তে আস্তে এটা শুরু করছে। বিজেপি প্রকাশ্যে তাদের নরেন্দ্র মোদীকে ভগবান থেকে এসেছে বলছে। সেরকম আইএসএফকে আমরা কি দেখছি, তারা বিভিন্ন সভা এবং সমাবেশে আব্বাস সিদ্দিকী সাহেব নিজে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলিম যে সমস্ত তোষণগুলো হয়েছে তিনি সেইগুলো মুসলিমদের বোঝাচ্ছেন। যেমন বলছে যে কিছুদিন পরে যদি তোমরা ভালোভাবে না সজাগ হও, তোমাদের মসজিদে তালা পড়বে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেখানে হিন্দুদের শিক্ষক নিয়োগ দিচ্ছে, চাকরি থেকে তোমাদের বঞ্চিত করা হচ্ছে। সেই সাথে সাথে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি আছে সেগুলো যখন হস্তক্ষেপ করছে কেন্দ্র সরকার, সেখান থেকে তোমাদের যে গোরস্থান আছে সেগুলো নিয়ে নেবে। সুতরাং তোমাদেরকে রাজনৈতিক একটা পাওয়ার দরকার, সেই জন্য তোমরা আগামী দিন আইএসএফকে ভোট দাও। এই যে এত কিছু বোঝানোর পর বিভিন্ন ইসলামে সব ওয়াজ মাহফিল বা সমাবেশগুলোতে যে আস্তে আস্তে ধর্মীয় গোড়ামি মানুষদের মাঝে ঢুকিয়ে দিয়ে ভোট হাসিল করা, যেটা বিগত দিনে আমরা দেখেছি বিজেপির, তৃণমূলের, সেই সাথে এখন আমরা আইএসএফের ভেতরেও দেখছি। আইএসএফের যে সমস্ত প্রধান ক্যাটাগরির নেতা রয়েছে, যারা ফার্স্ট ক্যাটাগরি, সে আব্বাস সিদ্দিকী হতে পারে। আব্বাস সিদ্দিকী বিভিন্ন ধর্মীয় জনসভা, বিশেষ করে গতকালকে আমরা দেখেছিলাম হাওড়াতে আই লাভ মোহাম্মদ ব্যানার নিয়ে একটা সমাবেশ করা হয়। সেই সমাবেশে কয়েকজন আক্রমণাত্মক অবস্থা আসে যে আমাদের উপরে আচমকা আক্রমণ করা হয়েছে, কারণ আমরা এই সমাবেশে আসছিলাম সেই জন্য। সেই কথা বলার পরে কি করা দেখা গেল, আব্বাস সিদ্দিকী নিজে বলছে যে ওদের উপরে কেন আক্রমণ করছো, আমাকে আক্রমণ করো, তোমাদের যদি সৎ সাহস থাকে, হিম্মত থাকে। পরে মুসলমান যে সমস্ত মানুষরা সেখানে সমাবেশে গিয়েছিল তাদেরকে বোঝাচ্ছে যে দেখুন, আপনারা যেভাবে বিগত দিন অন্য অন্য রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন, আজ আমাদের কাছে ক্ষমতা নেই বলে পুলিশ প্রশাসন আমাদের কোনো কথা শোনে না। সুতরাং মুসলমান দাড়ি টুপি নিয়ে বাঁচতে গেলে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান বাঁচাতে গেলে রাজ ক্ষমতার দরকার, আর রাজ ক্ষমতার জন্য তোমাদেরকে ভোট দিতে হবে। এই যে ধর্মীয় একটা মৌলবাদী দিনের পর দিন প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেটা সত্যি সত্যি খুব একটা খারাপ জায়গা। সেই সাথে সাথে আইএসএফের একটা বাড়বাড়ন্ত দেখুন, যে সমস্ত জায়গা সংখ্যালঘু অধ্যুষিত সেই জায়গাগুলো কিন্তু তারা আস্তে আস্তে ক্যাপচার করার চেষ্টা করছে। বিগত দিন যে সংখ্যালঘু ভোটটা কিছু সংখ্যক তৃণমূল কংগ্রেসের ছিল, সেই সাথে 10%, 5% হলেও সংখ্যালঘু যে সমস্ত বৃদ্ধ মানুষ রয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা বামফ্রন্টের দীর্ঘদিনে বিশ্বাসী, সেই বামফ্রন্ট করা মানুষগুলো যখন আইএসএফের সঙ্গে বামফ্রন্ট জোট করে তখন আইএসএফের দিকে ঢলে যায়। বিগত দিন থেকে শুরু করে এই 2026-এ আইএসএফ তাদের ভোটটাকে বাড়ানোর জন্য সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেখানে মুসলিমদের বিভিন্ন বঞ্চনাগুলো তুলে নিয়ে বিভিন্ন ইসলামে সব ধর্মীয় জলসা বা সভা সমাবেশ করে ধর্মের ভিত্তি দেওয়ার পরেও সেখানে কেন্দ্র সরকারের সাথে সাথে রাজ্য সরকারের প্রবলেমগুলো নিয়ে মানুষদেরকে বোঝাচ্ছে
শেষে তাদের একটাই কথা থাকছে যে এতগুলো প্রবলেম আমরা মুসলিমরা ফেস করছি একটাই কারণে, আমাদের কাছে কোনো রাজ ক্ষমতা নেই তাই। সুতরাং রাজনৈতিকভাবে আইএসএফ এখন ময়দানে নেমেছে, তোমরা যারা মুসলমান আইএসএফে ভোট দাও। এই যে ধর্মীয় মৌলবাদী বিভিন্ন রকমভাবে বুঝিয়ে ফের আইএসএফ দিকে টানা, এই জিনিসটা খুব খারাপ। মাঝখান দিয়ে এর লাভবান কিন্তু আইএসএফ কিছুটা তুলছে, কিন্তু লস কাদের হয়েছে? লস পুরোপুরিভাবে হয়েছে বামফ্রন্টের। কারণ বামফ্রন্ট 2021 বিধানসভা নির্বাচনে জোট করেছিল আইএসএফের সাথে। আইএসএফ মার্কা মারা যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেই জায়গাগুলো প্রার্থী দিয়েছে। বামফ্রন্টের যে ভোটগুলো ছিল সেই ভোটটা পুরোপুরিভাবে আইএসএফের দিকে শিফট হয়ে গেছে। আর আইএসএফের দিকে শিফট হওয়ার জন্য তখন কিন্তু বামফ্রন্টের কোনো ভোট পার্সেন্ট নেই বা তাদের ভোট পার্সেন্ট কমে গেছে বলে একটা তকমা দেওয়া হয়ে গেল। সেই সাথে সাথে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস, বিজেপি প্রতিটা রাজনৈতিক দল এখন ধর্ম বেসিসে রাজনীতি করায় ব্যস্ত। সে আপনি তৃণমূল কংগ্রেসের দেখুন, আইএসএফ যেখান থেকে রাজনীতি করছে সেখান থেকে তৃণমূল কংগ্রেসও চিন্তিত যে সংখ্যালঘু ভোট তো ভাগ হয়ে যাবে, কিছুটা আব্বাস টেনে নেবে। সুতরাং সংখ্যালঘু যতটা ভোট কেটে চলে যাচ্ছে আইএসএফের দিকে, ততটা হিন্দু ভোট কাটে জানতে হবে। সেই চিন্তা চেতনায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বা দীঘার মতো জায়গায় হিন্দুদের মন্দির তৈরি করছে জগন্নাথ দেবের। সেই সাথে সাথে ইকো পার্কের ধারে সেখানেও মন্দির তৈরি করে দিচ্ছে, কারণ হিন্দু ভোটটা টানতে হবে। সেই সাথে সাথে আবার তিনি ঘোষণা করেছে উত্তরবঙ্গে ভারতবর্ষের সব থেকে বড় একটা মন্দির তৈরি করবে, কারণ হিন্দুদেরকেও তিনি জুগিয়ে চলতে হবে, কারণ হিন্দু ভোটও টানার দরকার। কারণ সংখ্যালঘু ভোট তো কিছুটা শিফট হয়ে যেতে পারে অন্য কোনো রাজনৈতিক দলে। কতদিন ধরে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করবে? আর এত বঞ্চনার পরেও তৃণমূল কংগ্রেস কতটা যে মুসলিমদেরকে এতদিন ধরে বঞ্চনা দিয়ে যাচ্ছে, তাদের ন্যায্য পাওনাগুলো দিতে পারছে না। সুতরাং কিভাবে আবার এই মুসলিমরা তৃণমূল কংগ্রেসের উপরে ডিপেন্ড করবে? তাই রাজ্য সরকার তারা শাসকে থাকার সাথে সাথে তারা হিন্দু ভোটের দিকে ঝুঁকছে, তারা পুরোহিত ভাতা দিচ্ছে। সেই সাথে সাথে বিভিন্ন মন্দিরগুলোতে আমরা দেখেছি, পুজো প্যান্ডেলগুলোকে দেখেছি, ক্লাবগুলোকে পুজো করার জন্য ভালো রকম একটা অনুদান দিচ্ছে দেখেছি। সেই সাথে সাথে হিন্দু যে সমস্ত অধ্যুষিত এলাকা তাদেরকেও ভালো রকম কিছু কাজকর্ম করে দিচ্ছে। সুতরাং এই যে সিচুয়েশন বর্তমান সময়ে ধর্মীয় নিয়ে একটা যে রাজনৈতিক গোড়ামি, অতীত ছিল কে কোন ধর্মে চলে কোনোটা ম্যাটার করতো না, কে কি মতাদর্শ নিয়ে চলে সেটাই ম্যাটার করতো। সেই সাথে সাথে এমনও কিছু জায়গা ছিল যেখানে মুসলিমরা বসবাস করে, কিন্তু হিন্দু এলাকার নেতা তাকে ভোট দিত যে দিন শেষে তিনি আমাদের উন্নয়ন করবে। উন্নয়ন বলতে একটা মানুষ কি চাই? সে চাই শিক্ষা। কিন্তু আজকের এই ওয়েস্ট বেঙ্গলে যদি শিক্ষা খাতে আমরা দেখি, অলমোস্ট 17,000 মতো স্কুল বন্ধ, 6,000 মতো স্কুল রয়েছে অনলি ফর একজন করে টিচার রয়েছে। সেই টিচারগুলো যখন রিটায়ার হয়ে যাবে স্কুলও বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা কমিশনগুলো দীর্ঘদিন ধরে তো সেখানে শিক্ষক নিয়োগ হয় না। স্কুলে যে দুর্নীতি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে, তিনি যখন শিক্ষামন্ত্রী ছিল, যেভাবে চাকরি খাতে দুর্নীতি করেছে দীর্ঘদিন ধরে সেটাও রয়েছে ঝুলে। সুতরাং শিক্ষার এখন ভীষণ ভগ্নদশা পশ্চিমবাংলার মতো জায়গায়। প্রচুর হারে ছাত্র এবং ছাত্রীদের ড্রপ আউট বাড়ছে, সেই সাথে সাথে বাল্যবিবাহ বা অন্যান্য জিনিসগুলো বাড়তেই রয়েছে। সুতরাং শিক্ষাটা তো পুরোপুরিভাবে শেষের দিকেই চলে যাচ্ছে। স্বাস্থ্য খাতে যদিও আমরা দেখি অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশন চলছে ওয়েস্ট বেঙ্গলে। বাসস্থান করতে গেলে আজকের যে সমস্ত মানুষগুলো ঘর পাচ্ছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আছে, সেখানেও একটা নেতা বা এলাকার দায়িত্ববান তারা ঘরটা পাইয়ে দিচ্ছে, তার জন্য তাদের একটা কাটমানি দিতে হচ্ছে, সেরকম একটা সিচুয়েশন রয়েছে। সেই সাথে সরকারি যে সমস্ত বাথরুম আসছে বা সরকারি যে কোনো প্রকল্প আসলে সেখানে বেছে বেছে যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী তাদের উপরে বেশি দেয়া হচ্ছে। কেউ যদি এখন শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে থাকে তাদেরকে হয়তো বেশি রকম কাজ দেওয়া হবে, তাদের ঘর বাড়ি দেওয়া হবে, তাদের এলাকায় উন্নয়ন করা হবে। আর অন্য যে মতাদর্শ বা অন্যদিকে যারা ভোট দেয়নি বা দিতে চায়নি তাদের কি করে, তাদেরকে ভোটগুলো না দেওয়ার জন্য তাদের এলাকার ডেভেলপমেন্ট তেমন হয় না, এরকমও থাকে। এই যে ধর্মীয় গোড়ামি, সেই সাথে সাথে এলাকা বিশেষ বা আমার দলের মানুষ সেই জন্য সে কাজ পাবে, সে উন্নয়ন পাবে, সে ঘর পাবে, বাড়ি পাবে, বা যে এলাকাগুলো ভোট দেবে না তাদের কোনো ডেভেলপমেন্ট হবে না। এই যে একটা জিনিসটা দিনের পর দিন বাড়ছে, এই জিনিসগুলো তো অত্যন্ত খারাপ হতে চলেছে। সুতরাং পশ্চিমবাংলার মতো জায়গা ধর্মীয় গোড়ামি যতটা বাড়বে, আগামী দিন কিন্তু সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক, পশ্চিমবাংলাতে উন্নয়ন বিমুখী নয়। যত দিন যাচ্ছে তত ভাতা যে এই সমস্ত জিনিসটা বৃদ্ধি পাচ্ছে, যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মানুষের দৈনিক যে চাহিদা জিনিসগুলো, সেই জিনিসগুলো তো দিনের পর দিন কমছে, কিন্তু অন্য দিক থেকে বেড়ে যাচ্ছে কোনগুলো? ভাতা।
লক্ষ্মীর ভাণ্ডার 500 ছিল, সেটা 1000 টাকা, মানুষ আরও চাইছে এই জিনিসটা। সেই সাথে সাথে অতীতে যে ভাতা ছিল, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সেই সাথে সাথে সবুজ সাথী, সেই সাথে সাথে স্বাস্থ্যসাথী ইত্যাদি বিভিন্ন রকম প্রকল্প করে রাজ্য সরকার মানুষদেরকে অনুদানের উপরে রেখেছে। কিন্তু প্রকৃত একটা মানুষের শিক্ষা, চাকরি বা কলকারখানা, শিল্প, সেই জিনিসগুলো দিনের পর দিন একটা ভাঁটা পড়ছে। বামফ্রন্ট আমলে যদি আমরা একবার ভালোভাবে অ্যানালিসিস করি দেখতে পাবো বিভিন্ন জায়গায় একটা কলকারখানা তৈরি করা তাদের যে হেরিকটা ছিল। আজকের যে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে একটা ভীষণভাবে সেখানে যে শিল্প হবে সেই বিষয়টা নিয়ে যখন তৃণমূল কংগ্রেস ভীষণভাবে আন্দোলন করেছে, বামফ্রন্ট সরকারকে পতন করে তৃণমূল কংগ্রেস সরকার এসেছে, সেই টাটা বা ন্যানো কারখানাটা সেখান থেকে তুলে ফেলা হয়েছে। কিন্তু সেই জায়গায় থেকে টাটা ন্যানো কারখানা চলে গেল গুজরাটে। আজকের গুজরাটের মানুষগুলো তারা কিন্তু উন্নয়ন হয়ে যাচ্ছে। যে গুজরাট একসময় কিন্তু পশ্চিমবাংলার থেকে অনেকটা নিচু ছিল, কিন্তু সেই গুজরাট থেকে শুরু করে অন্য অন্য রাজ্য শিল্পের দিকে তারা দিনের পর দিন উন্নতি করছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে থেকে তেমনভাবে শিল্প বা কাজকর্মের দিকে তেমন কোনো উন্নয়ন দেখা যায় না। যে মানুষগুলোর দৈনিক একটা চাহিদা যত টাকা করে দরকার, সেই যে টাকাটা সেই জিনিসটা পেতে গেলে মানুষদের এখন মাথার ঘাম পায়ে ফেলার পরেও তারা পাচ্ছে না। বহু সংখ্যক মানুষ এই গ্রাম থেকে কলকাতার দিকে কাজ যায়, সেই জায়গায় গিয়ে স্টেশনে বসে বসে সময় মতো বাড়িতেও চলে আসে, যেহেতু তারা কাজ পায় না। সুতরাং শিল্প, কলকারখানা এগুলো যদি না আগামী দিন উন্নয়ন হয় তাহলে মানুষের তো আরও প্রবলেম আসবে। সেই সাথে যা আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করা উচিত, বামফ্রন্টের আমলে তারা কিন্তু শিল্প, কলকারখানার দিকে অনেকটা উন্নয়নের চিন্তা চেতনা প্রতি বছর বছর তারা চেষ্টা করতো। কিভাবে শিল্প আনা যায়, কিভাবে মানুষদেরকে কাজের দিকে রাখা যায়, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই চিন্তা চেতনার জায়গা থেকে বর্তমান রাজ্য সরকার তারা একটা ধর্মীয় মৌলবাদীর সাথে সাথে ধর্মীয় মানুষদেরকে ক্যাপচার করছে। ইমাম ভাতা দিয়ে দিচ্ছে মুসলমানদের জন্য, পুরোহিত ভাতা দিয়ে দিচ্ছে হিন্দুদের জন্য, কোনো অনুদান বা ক্লাবগুলোকে পুজোর জন্য টাকা দিয়ে দিচ্ছে, সেই সাথে হিন্দুদের মন জোগাতে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করে দিচ্ছে, দীঘার মতো জায়গা থেকে শুরু করে ইকো পার্ক বা উত্তরবঙ্গের মতো জায়গা। সুতরাং এই যে একটা ক্যাপচার করে রাজ্য সরকার বর্তমান সময় চলছে, এই জিনিসগুলো তো অত্যন্ত খারাপ। যদি টাটা বা ন্যানো কারখানাটা সিঙ্গুরে তৈরি হতো, সিঙ্গুরের যে সমস্ত চাষিরা সেই সময় জমি অধিগ্রহণের সময় বাধা দিচ্ছিল, আজও পর্যন্ত সেই জমিগুলো ভালো রকমভাবে চাষ হয় না। যদি চাষ হতো তাও ভালো, যদি না চাষ হয়ে সেই জায়গাটায় একটা কলকারখানা তৈরি হতো তাহলে কিন্তু পশ্চিমবাংলা শুধু নয়, পশ্চিমবাংলার বাইরে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ থেকে শুরু করে অন্য জায়গার মানুষরা কিন্তু সেখানে এসে কাজ পেত। সুতরাং পশ্চিমবাংলা থেকে আজকে শিল্প বা কলকারখানা না থাকার জন্য যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, যার পর সেখানে যখন বাংলা ভাষাভাষী কথা বলছে, সেই রাজ্যের হিন্দি ভাষাভাষী মানুষগুলো এই বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ করছে, করার পর অনেকে মারধর করছে, মারার পরে মব লিঞ্চিং করে মেরে তাদেরকে বাংলাতে ফেরত পাঠানো হচ্ছে। এইরকম গত কয়েক বছর ধরে আমরা প্রচুর সংখ্যক দেখেছি, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের মতো জায়গা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গার সংখ্যালঘু যে সমস্ত ছেলেদের মেরে এই পশ্চিমবাংলায় ফেরত পাঠানো হচ্ছে, এগুলো অত্যন্ত বেদনার। যদি সত্যি সত্যি রাজ্য সরকার ভাতার সাথে সাথে এই রাজ্যটাকে ডেভেলপমেন্ট করার চিন্তা চেতনা নিয়ে আসে, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের পাশাপাশি কর্মসংস্থান মানুষদের জন্য তৈরি করতে হবে। কিন্তু দীর্ঘদিন বহু সংখ্যক ছেলে এবং মেয়েরা শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হওয়ার পর তারা ন্যায্য রকম চাকরি পাচ্ছে না, অনেকে কর্মসংস্থান না করতে পারার জন্য ভিন দেশ, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকের জায়গায়। আর যখন বাংলা কথা বলছে সেই রাজ্যে গিয়ে তখন তো তাদের উপরে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। সুতরাং এই সময় আমার মনে হয় ধর্মীয় গোঁড়ামির সাথে সাথে ভোটের একটা ভালো ফ্যাক্ট ফাইন্ডিং, এই যে অনুদান, এই অনুদান থেকে সরে এসে মানুষদের তো একটা কাজের জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং এই জায়গায় ওকেও আমরা তেমন আনতে পারছি না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হয়, যে বামপন্থী সরকার ভালো ছিল না বর্তমান সময়ে যারা শাসকে রয়েছে তারা ভালো? এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আর আজকের এই পর্ব এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।